২০২৩ সালে আধুনিক তুরস্ক তার ১০০ বছর পূর্তি পালন করল। কিন্তু তুরস্কের যে স্বাধীনতার গল্পটা সেটা কিন্তু অন্য ১০টা দেশের মতো না, বরং বেশ অদ্ভুত আর অবিশ্বাস্য। কিভাবে? চলুন আজ সেই গল্পটাই একটু খোলাসা করা যাক। হ্যাঁ, ঠিকই দেখেছেন, পুরো ১০০ বছর। সালটা ছিল ১৯২৩। প্রথম বিশ্বযুদ্ধের ঢুলো যখন সবে থিতিয়ে আসছে, ঠিক তখনই জন্ম হলো আজকের তুরস্কের। কিন্তু এই জন্মটা কোনো সাধারণ ব্যাপার ছিল না। এর পেছনে লুকিয়েছিল ইতিহাসের এক বিশাল বাঁক বদল। আর এখানেই হচ্ছে গল্পের আসল টুইস্ট। একবার ভাবুন তো, পৃথিবী প্রায় সব দেশ স্বাধীনতা পেয়েছে কোনো না কোনো বিদেশি শক্তির হাত থেকে, তাই না? যেমন ধরুন ব্রিটিশ বা ফরাসিদের থেকে। কিন্তু তুর্ক স্বাধীনতা পেল তাদের নিজেদেরই অতীত থেকে। হ্যাঁ, নিজেদেরই ৬০০ বছরের পুরনো উসমানীয় খিলাফতের কাছ থেকে। ভাবা যায় ব্যাপারটা? তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কমাল আতাতুর্ক তিনি শুধু একটা নতুন দেশই তৈরি করেননি, তিনি একবারে শিকড়শুদ্ধ উপড়ে ফেলেছিলেন ১৩০০ বছরের এক পুরনো শাসন ব্যবস্থাকে, খিলাফতকে। আর সেই শেষ খলিফা আব্দুল মজিদ, তাকে সপরিবারে দেশ থেকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হলো। ব্যাস, সব শেষ। তো প্রশ্ন আসতেই পারে, কারা এই উসমানীয়? কোত্থেকে এলো তারা? কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠল? আচ্ছা, এই উত্তরটা খুঁজতে গেলে কিন্তু আমাদের একটু টাইম ট্রাভেল করে পিছিয়ে যেতে হবে, প্রায় ১০০০ বছর পেছনে। গল্পের শুরুটা কিন্তু আজকের তুরস্কে নয়, বরং হাজারেরও বেশি বছর আগে মধ্য এশিয়ার বিশাল তৃণভূমিতে, মানে এখনকার কাজাখস্তান বা উজবেকিস্তানের মতো এলাকাগুলোতে। সেখানে তখন ঘুরে বেড়াতো যাযাবর তুর্কি উপজাতিরা। আর আজকের তুরস্ক, যেটাকে আমরা আনাতোলিয়া বলি, ওটা তখন ছিল গ্রিক আর রোমানদের এলাকা। আচ্ছা, গল্পের সামনে এগোনোর আগে একটা খুব জরুরি জিনিস আমাদের পরিষ্কার করে নিতে হবে, সেটা হলো সুলতান আর খলিফার মধ্যে পার্থক্যটা। দেখুন, সুলতান হচ্ছেন একজন রাজনৈতিক আর সামরিক শাসক, মানে একটা এলাকার রাজা। কিন্তু খলিফা, তিনি হলেন পুরো মুসলিম বিশ্বের আধ্যাত্মিক নেতা। তার সম্মান সবার উপরে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, শত শত বছর ধরে এই খলিফার পদটা কিন্তু ছিল আরবদের দখলে, আব্বাসীয় বংশের হাতে। তো ঠিক এই রকম একটা সময়ে ইতিহাসের মঞ্চে এন্ট্রি নিল উসমানীয়রা। আর শুরুতে তারা ছিল খুবই ছোট্ট একটা গোষ্ঠী, যাদেরকে কেউ তেমন একটা গোনায় ধরত না। কিন্তু খেলাটা ঘুরে যেতে শুরু করল ১২৯৯ সাল থেকে। ওসমান নামে একজন নেতা একটা ছোট্ট রাজ্য প্রতিষ্ঠা করলেন। আর অবিশ্বাস্য ব্যাপার হল, তার পরের প্রজন্মগুলো নিজেদের সাম্রাজ্য বাড়াতে মুসলিমদের সাথে লড়াইয়ে না গিয়ে তাদের পুরো ফোকাস দিল খ্রিস্টান ইউরোপের দিকে। আর তারপর এলো সেই দিন, ১৪৫৩ সাল। সুলতান মেহমেদ জয় করে নিলেন সেই সময়ের কিংবদন্তি শহর কনস্ট্যান্টিনোপল। শুধু এই একটা জয়ে পুরো বিশ্ব বাকিভাবে কেঁপে উঠেছিল। কনস্ট্যান্টিনোপল জয়ের পরে উসমানিয়ারা তো মুসলিম বিশ্বের ১ নম্বর শক্তি হয়ে উঠল। কিন্তু একটা কিন্তু ছিল, এত বিশাল ক্ষমতা, এত বড় সাম্রাজ্য, তারপরেও তাদের শাসক ছিলেন শুধুই একজন সুলতান। সেই সর্বোচ্চ ধর্মীয় সম্মান, খলিফার পদ, সেটা তখনও ছিল আরবদের হাতে। তাহলে প্রশ্ন হল, এই সুলতানরা খলিফা হলেন কিভাবে? চলুন এবার সেই গল্পটাই শোনা যাক। এই অবিশ্বাস্য কাজটা করেছিলেন সুলতান প্রথম সেলিম। তিনি যা করলেন তা এক কথায় ফিল্মি। ইউরোপ থেকে চোখ সরিয়ে তিনি নজর দিলেন মধ্যপ্রাচ্যে। এক ঝটকায় জয় করে নিলেন মিশরের বিশাল মামলুক সালতানাত। ভাবুন, মাত্র ১ বছরে সাম্রাজ্যের সাইজ হয়ে গেল ডাবল। কিন্তু গল্প এখানেই শেষ না। তিনি কায়রো থেকে শেষ আরব আব্বাসীয় খলিফাকে নিয়ে এলেন ইস্তাম্বুলে। আর সেখানেই সেই খলিফা আনুষ্ঠানিকভাবে তার পদ আর সমস্ত ক্ষমতা তুলে দিলেন সুলতান সেলিমের হাত। এটা ছিল ইতিহাসের একটা যুগান্তকারী মুহূর্ত। এই প্রথমবার খিলাফতের কেন্দ্র আরব বিশ্ব থেকে সরে এলো তুর্কিদের হাতে। উসমানীয় সাম্রাজ্য আর শুধু সাম্রাজ্য রইল না, হয়ে উঠল উসমানীয় খিলাফত, সেই সময়ের পৃথিবীর এক এবং একমাত্র সুপার পাওয়ার। কিন্তু কথায় আছে না, হোয়াট গোজ আপ মাস্ট কাম ডাউন। উসমানীয়দের ক্ষেত্রেও ঠিক তাই হল। চলুন এবার দেখি কিভাবে এত বড় একটা শক্তির পতন ঘটল। এই বিশাল পতনের পেছনে আসলে ৩টা বড় কারণ ছিল। প্রথমটা বাইরের ধাক্কা, আমেরিকা আবিষ্কার। এর ফলে কি হলো? পৃথিবীর সমস্ত টাকা পয়সা ধনসম্পদ ইউরোপের দিকে চলে যেতে শুরু করল। দ্বিতীয় কারণটা ছিল ভেতরের সমস্যা, রাজপ্রাসাদের নোংরা রাজনীতি আর ষড়যন্ত্র, যেটাকে সুলতানেট অফ উইমেন বলা হয়। আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে মারাত্মক যে কারণটা, সেটা ছিল টেকনোলজিতে পিছিয়ে পড়া। আর তার মূলে ছিল একটা ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত, ছাপাখানা ব্যান করে দেওয়া। ভেতরের ষড়যন্ত্রের বিষয়টা একটু বলি। সুলতানরা তখন ইউরোপীয় নারীদের বিয়ে করছিলেন, যাদেরকে রাজনৈতিক দক্ষতার চেয়ে সৌন্দর্যের জন্য বেশি গুরুত্ব দেওয়া হতো।
এই নারীরা আর তাদের ছেলেমেয়েরা সিংহাসন দখলের জন্য এমন এক নোংরা খেলার জাল বুনেছিল যা প্রায় ১০০ বছর ধরে পুরো সাম্রাজ্যকে ভেতর থেকে একেবারে খোকলা করে দেয়। জাস্ট একবার ভাবুন, একদিকে ইউরোপে ছাপাখানার কারণে রেনেসাঁ হচ্ছে, জ্ঞান বিজ্ঞান রকেটের গতিতে এগোচ্ছে, আর ঠিক সেই সময়ে উসমানীয় সাম্রাজ্যে ফতুয়া জারি করা হলো যে মুসলমানদের জন্য ছাপাখানা ব্যবহার করা হারাম। অবিশ্বাস্য হলেও সত্যি, এই নিষেধাজ্ঞাটা ছিল প্রায় ২০০ বছরের জন্য। আর যখন ফাইনালি এটা তুলে নেওয়া হলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, যা ড্যামেজ হওয়ার হয়ে গেছে। শুধুমাত্র এই একটা সিদ্ধান্তের জন্য শিক্ষা, বিজ্ঞান আর প্রযুক্তিতে পুরো মুসলিম বিশ্ব ইউরোপের থেকে শত শত বছর পিছিয়ে পড়ল। এই যে লম্বা আর দীর্ঘতির পতন, এর শেষ পেরেকটা ঠোকা হলো প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার মাধ্যমে। কিন্তু আমরা তো জানি, ধ্বংসস্তূপ থেকেই ফিনিক্স পাখির জন্ম হয়। উসমানীয় সাম্রাজ্যের সেই ছাই থেকেই জন্ম নিল আজকের আধুনিক তুরস্ক। প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন বিশাল উসমানীয় সাম্রাজ্যটা ভেঙে খান খান হয়ে গেল, তখন সেই ধ্বংসস্তূপ থেকে উঠে এলেন একজন, মুস্তাফা কামাল আতাতুর্ক। আর তার লক্ষ্য ছিল একদম পরিষ্কার, উসমানীয় আর ইসলামিক অতীতকে একেবারে মুছে ফেলতে হবে, আর তার জায়গায় গড়তে হবে সম্পূর্ণ নতুন একটা সেকুলার তুরস্ক। আর তার যে রিফর্মগুলো ছিল সেগুলো ছিল এক কথায় রেভলিউশনারি। যেমন বলুন ভাষার ব্যাপারটা, 1000 বছর ধরে তুর্কি ভাষা লেখা হতো আরবি হরফে। তিনি এক রাতের মধ্যে আইন করে সেটা বদলে ল্যাটিন হরফে নিয়ে এলেন। ভাবা যায়? এমনকি ধর্মের মতো একটা সেন্সিটিভ বিষয়েও তিনি হাত দিয়েছিলেন, যেমন আজান। 1000 বছরের প্রথা ভেঙে আরবি আজানের বদলে তুর্কি ভাষায় আজান দেওয়া বাধ্যতামূলক করা হলো। আর এই নিয়মটা প্রায় 18 বছর চালু ছিল। শুধু তাই না, প্রার্থনার সময় আরবি আল্লাহ শব্দের জায়গায় তুর্কি শব্দ তানরি ব্যবহারেরও নির্দেশ দেওয়া হয়েছিল। তাহলে সংক্ষেপে যদি বলি, তার মূল রিফর্মগুলো কি ছিল? খিলাফত শেষ করে দেওয়া, আরবি হরফ বদলে লাতিন হরফ নিয়ে আসা, সরকারি অফিসে হিজাব ব্যান করা, আর তুর্কি ভাষায় আজান। আর এই যে আমূল পরিবর্তন, এগুলোকে রক্ষা করার জন্য, মানে কেউ যেন এগুলো বদলে ফেলতে না পারে, তার জন্য পাহারায় বসানো হলো দেশের সেনাবাহিনী। আর ফাইনালি 1924 সালে একটা আইনের মাধ্যমে খেলাফতকে চিরতরে বিলুপ্ত ঘোষণা করা হলো। ব্যাস, 1300 বছরের একটা পুরনো প্রতিষ্ঠান এভাবেই ইতিহাসের অংশ হয়ে গেল। তো খিলাফতের অবসানের ঠিক 100 বছর পরে দাঁড়িয়ে এই ঘটনাটাকে আমরা কিভাবে দেখব? এটা কি একটা জাতির আধুনিক হওয়ার সেলিব্রেশন, নাকি একটা গৌরবময় অধ্যায়ের সমাপ্তির জন্য আফসোস? এই জটিল প্রশ্নের উত্তর হয়তো ইতিহাসও দিতে পারবে না। এটা যার যার নিজের ভাবনার বিষয়।